স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সুযোগের অভাবে বিশেষ শিশুদের প্রতিভা বিকশিত হচ্ছে না। সুযোগ দেয়া হলে এই শিশুরা ভালো কিছু করতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশ্ব অটিজম সচেতনতা দিবস নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশুদের আর্ট ক্যাম্পে এসব কথা উঠে আসে। সক্রিয় ও আত্মপ্রত্যয়ের পথে শিরোনামে পালিত হচ্ছে এবারের 10ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক ও নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম ইপনা বিশেষ শিশুদের জন্য আয়োজন করে আপন আনন্দে আঁকে আর্ট ক্যাম্পের। 10 বছরে বিশেষ শিশু শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বন্ধুদের সাথে সাভার থেকে এসেছে আর্ট ক্যাম্পে। এঁকেছে বাংলাদেশের জাতীয় পতাকা, পতাকায় বঙ্গবন্ধুর ছবি। কি এঁকেছো? বঙ্গবন্ধু। লাল সবুজ কেন? লাল সবুজ পতাকা হয়। সমাজে এরকম প্রতিভাবান অটিস্টিক শিশুদের নিয়ে ধারণা স্পষ্ট নয়। বাবা মারা বলছেন তাদের সন্তানের সমস্যা বুঝতে চায় না আশেপাশের মানুষ। সমাজকে সাথে ওকে পরিচয় করে দিতে হবে। রিলেটিভ যারা ওর সম্পর্কে জানে না তার এই ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে তার কোন জায়গাটায় সমস্যা। চিকিৎসকেরা বলছেন সচেতনতার অভাবে এই ধরনের শিশুদের প্রতিভা বিকশিত হচ্ছে না। সুযোগ পেলে এরা সাধারণের চেয়েও অনেক বেশি কিছু করতে পারে। অটিজম শিশু যারা কিন্তু যে ক্যালকুলেশন খুব ভালো পারে, অর্থাৎ ওরা অঙ্কে খুব ভালো হবে, ছবি ওরা এত ডিটেলসে আঁকে, এই সম্ভাবনাগুলো আমাদের তুলে আনতে হবে। এগুলো যদি আমরা তুলে আনতে পারি অবশ্যই এদের দ্বারা সম্ভব। এবং বিশেষ শিশুদের সমাজের মূল স্রোতে আনতে রাষ্ট্র ও সমাজের এগিয়ে আসা প্রয়োজন, এমনটাই মনে করেন চিকিৎসক অভিভাবকরা। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজমের প্রকল্প পরিচালক ডক্টর শাহিন আক্তার, আছেন আলোকিত শিশুর নির্বাহী পরিচালক জহিরুদ্দিন আকন্দ এবং সিআরপির ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের। প্রথমে আপনার কাছ থেকেই জানতে চাই যে অটিজম ব্যাপারটা নিয়ে নানান রকমের ধারণা আছে, তার অনেকগুলি হয়তো ঠিক ধারণা না, এবং সবচেয়ে সবার আগে যে জিনিসটা মানে সচেতনতা প্রয়োজন সেটি পরিবারের, সমাজের, ধীরে ধীরে সবারই এই সচেতনতা দরকার। আশার ব্যাপার যে বাংলাদেশে যদি আমরা সময়ের দিক থেকে দেখি যে 10 বছর, 20 বছর বা 30 বছরের তুলনায় এখন বিষয়টি অনেক আলোচনায় আছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। তো যেহেতু আপনি পিজি হাসপাতালে কাজ করছেন এবং সেখানে বঙ্গবন্ধু মেডিকেলের একটা বিশেষায়িত জায়গাও তৈরি করা হয়েছে এই ধরনের শিশুদের জন্য, আপনার অভিজ্ঞতাটাই প্রথমে জানতে চাই যে এই মুহূর্তে যে শিশুরা আসছেন, যারা চিকিৎসার মধ্যে আছে, তারা কি ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে? হ্যাঁ, আমি মনে করি ভালো উন্নতি হয়েছে। আর সচেতনতা প্রথম থেকে যদি শুরু করি, সচেতনতা এখন আগের চেয়ে অনেক বেশি হয়েছে। আমার মনে হয় যে আমাদের দেশে, অন্তত বাংলাদেশে, অটিজম শিশুরা এখন এত বেশি অবহেলিত নয়। এবং মা বাবা আমরা দেখছি যে অনেক ছোটবেলাতেই আমাদের কাছে নিয়ে আসছে, মানে 1.5 বছর থেকে 3 বছর, 3 বছরও লাগে না, তার আগেও চলে আসছে যে হ্যাঁ আমার বাচ্চা কথা বলছে না, বাচ্চা মেশে না। তো এদেরকে যখন খুব প্রথমের দিকে যখন আমরা ডায়াগনোসিসটা করতে পারি, তখন তাদেরকে ম্যানেজমেন্ট দিলে, অটিজমের তো আসলে কোনো এমন নাই যে কোনো ওষুধ দিতে হবে, কিন্তু ম্যানেজ করা বলতে এটা ওনারা আরও ভালো বলবে, যে যেটা বোঝায় সেটা একটু আগে থেকে শুরু করলে এরা ভালো করে। আর আমাদের এখানে একটা ছোট্ট একটা স্কুল আছে, সেটার উদাহরণ দিয়ে বলি আমি যে যতগুলো শিশু ছিল অল্প, কিন্তু তার মধ্যেও 3 জন যেমন নর্মাল স্কুলে চলে যাচ্ছে। তার মানে যে আমরা বলতে পারি যে এদেরকে নর্মাল স্কুলে পাঠানো সম্ভব এবং ওরা পারে। যেমন আজকে আর্ট ক্যাম্প হলো, এত সুন্দর ছবি এঁকেছে, সবাই অবাক হয়ে গেছে যে আমাদের তো নামকরা আর্টিস্টরা এসে বলছে যে এত ভালো আঁকে। গতবারে আমাদের ছিল কালচারাল অনুষ্ঠান ছিল, ওরা তখন এত ভালো অনুষ্ঠান করেছে। অর্থাৎ তো ওরা পারে, অনেক কিছুই পারে, একটু যদি আমরা খেয়াল করি যে কি পারবে, যদি আমরা পরিচর্যাটা করি। এবং এই ক্ষেত্রে কি আপা কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা থাকা উচিত সবার জন্যই, মানে শিশু যারা 1 বছর 1.5 বছরের মধ্যে, যদি আমরা প্রথমেই এটা মানে তাদের কোনো ধরনের অটিজমের দিকে প্রবণতা আছে কিনা সেটা শুরুতেই বোঝা সম্ভব? এটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন। স্ক্রিনিং শুরুতেই কেমন করে বুঝবে? যেমন কিছু আমরা বলি যে রেড ফ্ল্যাগ, যেমন একটা শিশু
1 বছরের মধ্যে অন্তত দাদা দাদা বাবা বাবা এগুলো বলে, 16 মাস হয়ে গেলে যেমন একটা অর্থপূর্ণ শব্দ বলে, তারপর সকলের দিকে তাকিয়ে হাসা, আঙ্গুল দিয়ে 1 বছর কি 14 মাসের মধ্যে একটা জিনিস চাওয়া, এই জিনিসগুলো যখন না করে তখন প্রথমেই বোঝা যায় যে এই শিশুটার মধ্যে কোনো সমস্যা আছে। আর এছাড়া তো অন্য কোনো স্ক্রিনিং টুলস এগুলো আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের সকলে যদি একটু ডেভেলপমেন্ট কোন বয়সে কোনটা শেখা উচিত এই সম্পর্কে যদি একটা ধারণা থাকে, তাহলে প্যারেন্টসরা যেমন বুঝবে এবং যখনই যেই সাধারণত তো বাচ্চাদেরকে নিয়ে শিশু চিকিৎসক কিংবা মেডিকেল অন্য যাদের কাছে যায়, তারাও যদি এই ব্যাপারটা খুব খেয়াল রাখে যে প্যারেন্টসদের কনসার্ন আছে যে আমার বাচ্চাটা একটু পিছিয়ে পড়ছে, এই বাবা মায়ের কথাগুলো যদি খুব মন দিয়ে শোনে, যে তারা এই যে কনসার্ন বলছে যে আমার বাচ্চা কেন কথা বলছে না, কেন মিশছে না, এগুলোকে যদি খুব কেয়ারফুলি অ্যাড্রেস করা হয়, তাহলেই কিন্তু অনেক সহজে বেরিয়ে আসে যে একটা বাচ্চার সমস্যাটা হচ্ছে, মানে খুব শুরুতেই বের হয়ে আসে। আপু আপনার কাছে আসবো, জহির ভাইয়ের কাছে একটু যাবো। জহির ভাই, আপনি একটা আলোকিত শিশু, সেখানে যেই বাচ্চারা আসছে তাদের অভিজ্ঞতা কি, তারা এখানে আসছে কখন, এটা কি যথেষ্ট আর্লি ডিটেকশন হয় নাকি, মানে ডিটেকশনের সিচুয়েশনটা কেমন, সাধারণভাবে যারা আসে তারা সময় মতো আসে নাকি অনেক পরে আসে, মানে আপনার অভিজ্ঞতাটা কি? এখনকার অবস্থা অনেক ভালো আগের চেয়ে। ঠিক 7 বছর আগে যখন আমরা প্রথম স্কুল শুরু করি তখনও আমরা দেখেছি যে বাচ্চারা আসে অনেক পরে। একটা দুঃখজনক বিষয় যে সাধারণত নর্মাল স্কুল থেকে 2-3 বছর নষ্ট করে তারপর আসছে স্পেশাল স্কুলে। হ্যাঁ, এই বিষয়টা খুবই কমন আমাদের বাংলাদেশে, যে নর্মাল স্কুলে আগে 2-3 বছর ট্রাই করে যে বাচ্চা কপি করে নর্মাল বাচ্চাদের দেখে শিখবে, তারপর এখানে আসে। কিন্তু এটা কিন্তু খুবই একটা কঠিন একটা বিষয়। যদি নর্মাল বাচ্চাদের দেখেই শিখতো তাহলে পরিবার থেকে আগে শিখতো। কিন্তু তারা যেহেতু 5 বছর 7 বছরে তারা পরিবার থেকে, পরিবার হলো প্রথম ইনস্টিটিউট, বাচ্চার লার্নিং প্রথম ইনস্টিটিউট, আর প্রথম টিচার হলো মা বাবা। তারা সেখান থেকে কপি করতে পারছে না, তারা নর্মাল বাচ্চাদের দেখে শিখবে। এটা খুবই দুঃখজনক, যেটা আমরা খুব বেশি ফেস করি, বাচ্চারা টাইমটা নষ্ট করে আসতেছে। কিন্তু এই ক্ষেত্রে কি মানে একদম রেগুলার যে স্কুল আমরা বলি, সেই স্কুলগুলিরও তো একটা নিশ্চয়ই দায়িত্ব নেওয়ার আছে, যে যেই শিশুরা ঠিক মতো পারছে না, তারা কেন পারছে না সেইটা তারা বোঝার চেষ্টা করেন কিনা, বা কিভাবে 2 বছর বা 3 বছর পরে বোঝা যায় যে এই শিশুটির বিশেষ চাহিদা আছে? এখানে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। প্রথমত, এদের জন্য যে টিচিং সিস্টেমটা দরকার সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে করতে হয়, যেটা নর্মাল স্কুলে খুবই ডিফিকাল্ট। নর্মাল স্কুলের এনভায়রনমেন্টই অন্যরকম। এখন কেন তারা রাখে, এটা আসলে অনেক অনেক ফ্যাক্টরস এর মধ্যে কাজ করে। হয়তো বাচ্চাকে রাখতে হবে, বা গার্জিয়ানের, যেহেতু বাংলাদেশের রুলস আছে, ল আছে, হ্যাঁ, এই বিভিন্ন কারণে রাখে। কিন্তু তবে লর জন্য কেউ রাখে না। 10% যে স্পেশাল চাইল্ড রাখতে হবে সেইটা বাংলাদেশের কোনো, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো স্কুলই সেভাবে মানে না। এটা যদি মানতো তাহলে তাদের তো প্রস্তুতি নিতে হতো। কোন স্কুলের তো একজন স্পেশাল এডুকেশনের জন্য ট্রেইনড কোনো টিচার নাই। এবং বড় যে বেসরকারি স্কুলগুলি আছে সেগুলিতেও দেখেছি যে এটার ব্যাপারে কোনো ধরনের তাদের আসলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইন্টারফেয়ারটা আসবে গভর্নমেন্টের, সরকার থেকে ব্যবস্থাপনাটা প্রথমে মানে আসতে হবে, কারণ এটা অনেক জটিল একটা প্রসেস। আমি বলবো শুধু মানে ঢুকাইলে বা নিলেই হবে না, ওদের জন্য যে কার্যকরী ব্যবস্থাপনা সেটা দিতে হবে, এবং সেটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ ছাড়া সম্ভব না। ফলে এখানে আসলে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে দ্রুত নিশ্চিত হওয়া যে একটি শিশুর বিশেষ কোনো প্রয়োজন আছে কিনা, সেই বিশেষ শিশু কিনা, এবং একই সঙ্গে তাদেরকে কোথায় নিলে পরে আসলে এখানে তারা দ্রুত নিজেদের ডেভেলপ করতে পারবে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলি নিয়ে আমরা আরও কিছু কথা বলবো। আনোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে সিআরপি একটা বিশেষায়িত প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন যাবৎ কাজ করছে। সিআরপির যদি অভিজ্ঞতা জানতে চাই, কারণ আপনাদের স্কুল আছে সেখানে, সেখানকার স্কুলের বাচ্চারা কেমন, তাদের কাছ থেকে কিরকম ফলাফল আসছে, তারাও খুব বেশি মানে মেইন স্ট্রিমিং এর দিকে যেতে পারছে কিনা? থ্যাংক ইউ। আসলে সিআরপি আপনারা জানেন যে রিহ্যাবিলিটেশনে বাংলাদেশের যে সেক্টরগুলো, যে ম্যান পাওয়ার যেটা বলবো, যে থেরাপিস্ট, যেমন ফিজিওথেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্ট, ইংলিশ স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, তার সাথে কাউন্সিলর, তার সাথে সোশ্যাল ওয়ার্কার,
যে কম্বাইন্ড এবং ফিজিশিয়ান, নার্সেস যে দরকার সব কম্বাইন্ড একটা টিমের মাধ্যমে কাজ করেন। এবং সিস্টার ব্যারোলি টেলর তিনি প্রথম যখন দেখেন যে আসলে প্রথমটা শুরু হয়েছিলই কিন্তু আমাদের স্পাইনাল কর্ড ইনজুরির উপর ভিত্তি করে, তারপর যখন সিস্টার দেখেন যে না এদেশের চাইল্ড ডিসেবিলিটিও অনেক, তারই প্রেক্ষিতে একটা পেডিয়াট্রিক ইউনিট করেন যেখানে কম্বাইন্ডলি কাজ করেন ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, অকুপেশন থেরাপিস্ট, স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এবং কাউন্সিলর। এখানে দেখা যাচ্ছে যে আমি বলতে পারি যে এই স্ট্যাটিস্টিক্স গত 15-16-তে যেটা হয়েছে 10% এই চাইল্ড ডিসেবিলিটি 10% অটিজম ডিসেবল বাচ্চা আমাদের ওখানে ট্রিটমেন্ট নিচ্ছে। আর স্কুলে আমাদের যে স্কুল ইনক্লুসিভ স্কুল আছে, রিয়াল যে ইনক্লুসিভ স্কুল যেটা বলা হয়, সেটা সত্যিকার রিয়াল ইনক্লুসিভ স্কুল যেখানে নর্মাল বাচ্চারাও লেখাপড়া করে এবং ডিজেবল চাইল্ডও লেখাপড়া। এখানে শুধু ডিজেবল চাইল্ড শুধু সেরেব্রাল পলসি না, এখানে অটিজম যে বাচ্চা যে ডিজঅর্ডার যে আছে তারাও ওখানে আমাদের ওখানে একসাথে 50% ডিজেবল চাইল্ড এবং 50% অ্যাবল চাইল্ড একসাথে একটা ক্লাসে তারা টিচিং দেওয়া হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনক্লুসিভ হলে যেটা হয় যে যারা ডিসেবল তাদের যেমন একটা মানে গ্রোথ হয়, আবার যারা মানে ডিসেবিলিটি নাই তাদেরও কিন্তু অ্যাপ্রোচে চেঞ্জ হয়ে যায়। তারা একদম ছোটবেলা থেকেই এই যে সমাজে একটা ডিফারেন্টলি এবল যারা আছে তাদেরকে অন্যভাবে দেখতে পারে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আসে শাহিন আপা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই পরিস্থিতিটায় আসলে যেটা হয় যে সমাজ এবং পরিবার তাদের অনেকগুলি কাজ আছে তো, যে স্কিলগুলির ক্ষেত্রে এবং তাদের স্পেশাল স্কিল কোথায় আছে সেটা খুঁজে বের করতে সহায়তা করা, সেগুলির থেকে যদি মানে কিভাবে পরিবার এবং তার আশেপাশের মানুষ স্পেশাল চাইল্ডদেরকে হেল্প করতে পারে বা এখন করছে সেই অভিজ্ঞতাগুলি জানবো একটা বিরতির পর। আশা বাংলাদেশের নিচে স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। শাহিন আক্তার, যেটি জানতে চাচ্ছিলাম যে একজন অটিস্টিক শিশু, তার পরিবার, তার আশেপাশে তাদেরও নিশ্চয়ই অনেকগুলি দায়িত্ব আছে যেগুলি তারা ওকে হেল্প করতে পারে। প্রথম দায়িত্ব হচ্ছে মেনে নিতে হবে যে অটিজম আছে এবং জানতে হবে যে অটিজমটা কি, তাহলে কিন্তু দায়িত্বগুলো সম্পর্কে বোঝা যাবে। যেমন অটিজম কি, এটা কোনো একটা মানসিক রোগ নয়, অর্থাৎ এই বাচ্চাটার জানতে হবে যে এই বাচ্চার উইকনেসটা কোথায় আর স্ট্রেংথগুলো কোথায় আছে। একটা ছোট ভাই যেমন অটিজম হয়েছে, এখন মা বাবা আশেপাশের অনেকে যেমন অনেক জায়গায় ভাবে যে এটা বোধহয় একটা ছোঁয়াচে রোগ, তারপর এর সাথে অন্যজনদের খেলতে দেব না, কিন্তু ঠিক উল্টোটা হওয়া উচিত। তার সাথে সবাই খেলবে, তাকে মেনে নিতে হবে যে ও তো কথাগুলো বলতে পারছে না, কিন্তু বুঝে নিতে হবে। বাচ্চারা অনেক সময় কোনো একটা কিউ দেয় যে আমি এটা চাই কি কিছু, এইগুলো মেনে নিয়ে তারপর তাদের সাথে সময় দেওয়া। বাবা মা অনেক সময় ভাবে যে অটিজম মানেই, বাবা মা না আশেপাশে অনেকে ভাবে যে অটিজম মানেই বুঝি এই বাচ্চাটার বুদ্ধি প্রতিবন্ধিতা আছে, কিন্তু 50% থাকে না, বুদ্ধি নর্মাল থাকে কিংবা বেশি থাকে। তো সেইগুলো জেনে তার মধ্যে যে এই বাচ্চাটার বুদ্ধি ঠিক আছে, তার সামনে যদি অনেক কিছু বলা হয় সে যেমন মন খারাপ করে, তাছাড়া তাকে বোঝা, তাকে সাহায্য করা, তার মনের মধ্যে কি কথাগুলো আছে বের করে নেওয়া। তারপর তার যে অনেক বাচ্চা, আমি সবসময় আমরা যেটা বলি যে অনেক বাচ্চা হয়তো খুব ভালো ছবি আঁকে, ভালো গান গায়, ভালো অঙ্ক খুব ভালো করতে পারে। এই জিনিসগুলো বুঝে এই প্রতিভাগুলো, সুপ্ত যে প্রতিভা আছে, এই প্রতিভাগুলোকে বের করে নেওয়া সবারই দায়িত্ব। শুধু ভাই বোন, বাবা মা এবং সবাইকে এগিয়ে আসতে হবে, সমাজের আশেপাশে সবাই। কেউ যেন এই বাচ্চাটাকে নেগলেক্ট না করে, না ভাবে যে ও বুদ্ধি নাই, ও কিছু বুঝবেও না, ও জানবেও না, কিন্তু না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেকে ভাবি যে এই অটিজম শিশুরা মেলামেশা করতে পারে না, ওরা বোধহয় চায় না, তা কিন্তু নয়, ওরাও কিন্তু চায়। অন্য বাচ্চাদের সাথে ওরাও খেলতে চায়, ওদের সমবয়সী।
অন্যদের সাথে কথা বলতে চায়, শেয়ার করতে চায়, কিন্তু ওরা জানে না যে কিভাবে করতে হবে। হ্যাঁ, এই জিনিসটাতে জানে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ওদের তো কোনো দোষ নাই, ওরা জানে না, ওরা এভাবে তৈরি হয়েছে, পৃথিবীতে এসেছে, ওরা পৃথিবীটাকে ওদের কাছে খুব একটা জটিল মনে হয়, নিয়ম কানুনগুলো ওরা মেনে চলতে পারে না, বুঝতে পারে না যে এরকম নিয়মে চলতে হবে, কিন্তু চায় তারা। সেটা যদি সবাই মনে রাখে যে ওরাও কিন্তু চায়, ওরা মেলামেশা করতে চায়, ওরা মনের কথা বলতে চায়, ওরা আনন্দটাও সবার সাথে ভাগাভাগি করে নিতে চায়, এইভাবে যদি দেখা যায়, আমার মনে হয় এই শিশুটাও নিজেকে তখন ভাববে যে আমি তো একা না, আমি একা না, আমি আসলে ইচ্ছা করলে পারি অন্যজনের সাথে মেলামেশা করতে। ওর মনের মধ্যে কিন্তু তখন চলে আসে যে ফলে আমি তার চেষ্টা আশেপাশে করব। যারা আছে তাদের একটু বাড়তি সচেতনতা থাকা হ্যাঁ, দরকার যে বাড়তি আমাকেই সচেতনতা, এই সেটাই। কমিউনিকেশনের রোলটা হ্যাঁ, নিতে হবে, যে সেই, আমি সেই। কমিউনিকেট করে তাকে তার এই জায়গাটায় নিয়ে আসি, বা আমরা পরিবারের একটা- সকলেরই একটু যদি সময় দেয়, যে বাড়িতে যারা আছে সকলেই তাকে এভাবে সময় দেওয়া উচিত। তো ঠিক বলেছেন। এই ক্ষেত্রে যদি মানে একদম অটিজমের মূল বিষয়গুলি আমরা আপনার কাছ থেকে জানতে চাই, যে আমরা কিভাবে বুঝবো যে একজন মানুষ, মানে এটা প্যারেন্টস থেকে শুরু করে অন্য, যে তার এই অটিজম আছে। হ্যাঁ, এটা যেমন আমি একটু শুরুতে বলেছিলাম সামান্য, যে অটিজম মানে কিন্তু একটা, আমরা এখন অটিজমকে কোনো রোগ বলি না, অটিজম একটা ব্রেনের একটা জটিল সমস্যা এবং ডেভেলপমেন্টাল সমস্যা, নিউরো ডেভেলপমেন্টাল। এখানে সমস্যাগুলো হয় যে সামাজিকভাবে যোগাযোগ, তারপর মৌখিক অমৌখিক যোগাযোগ যেটা, সেই জিনিসগুলো থাকে না। তারপরে দেখা যায় যে তাদের কল্পনা শক্তিটা খুব ঠিকমতো থাকে না, ওরা একই খেলা বারবার খেলছে, তারপর একই কাজ বারবার করছে, অনেক সময় খুব আবেগপ্রবণ এরকম হয়। তো এই জিনিসগুলো দেখলে, যেমন সামাজিক যোগাযোগ বলতে আমি বলি, যেমন চোখের দিকে তাকিয়ে কথা বলা, আপনি হাসলে উত্তরে একটা হাসা, একটা কিছু চাইলে কিংবা একটা কিছু ভালো লাগলে তখন দেখানো যে ওইটা আমার ভালো লাগছে, মানে কোনোভাবে এক্সপ্রেস করা, এই জিনিসগুলো যখন থাকে না, বাচ্চাটা একা একাই খেলছে, কারোর সাথে মেলামেশা করে না, তখন ভাবতে হবে যে এটা অটিজম হতে পারে। কিন্তু কথা বলতে পারে না মানেই যে অটিজম হয়ে গেল, কিংবা যে কোনো একটা থাকলেও অটিজম, তা কিন্তু না। অটিজম মানে বেশ কিছু এই জিনিসগুলো একসাথে থাকার পরে, অর্থাৎ অটিজমটা নিজেরাই ডায়াগনোসিস না করে, নিজের যদি মনে হয় যে একটা এরকম কিছু একটা হচ্ছে, তখন খুব যথাসম্ভব দ্রুত মেডিকেল পার্সনের আমার মনে হয় শরণাপন্ন হওয়া উচিত। আবার লক্ষণগুলির কিছু কথা বললেন যে এটা হতে পারে, ফলে এরকম যদি আমরা আমাদের আশেপাশে আমাদের সন্তানদের মধ্যে দেখি, তাহলে কোথায় নিয়ে যাব? আপনারা কোথায় নেবেন, এটা তো আসলে অটিজম এমন কোনো কঠিন না, এটা আপনার ধারে কাছে যে ডাক্তার থাকবে তার কাছে নিয়ে যাবেন। তবে অটিজমটা এমন একটা জিনিস যে এটা শুধু ডাক্তার দিয়ে হয় না, এটা উনি আগে বলেছেন যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ একজন ডাক্তার থাকবে, তার সাথে সাইকোলজিস্ট থাকে, তার সাথে থেরাপিস্ট থাকে, সকলে মিলেই আসলে অটিজমটা ডায়াগনোসিস করে, এবং তখন ডায়াগনোসিসের পরে তখনই একটা প্ল্যান ঠিক করে যে একে এই জিনিসগুলো শেখানো উচিত, এই জিনিসগুলো দেওয়া উচিত, এরপরে কোথায় যাবে, এই অর্থাৎ এটা আমার মনে হয়। আর আমি বলবো যে আমাদের কথাটা বলবো যে আমাদের যেহেতু ঢাকা শহরে আমাদের ইনস্টিটিউট ফর পিডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অটিজম আছে, ঢাকায় থাকলে হ্যাঁ, আমাদের শুক্রবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে। আমি অবশ্যই আহ্বান করব যে আমাদের কাছে আসতে পারে। এছাড়া আরো অনেকই বেশ অনেক স্কুল আছে, অনেকেই এখন বাংলাদেশে অটিজমটা, এখন অনেকেই অটিজম নিয়ে কাজ করছে এবং ভালো কাজ করছে, সেখানে যেতে পারে। জহিরুদ্দিন, আপনার কাছ থেকে যদি এই অভিজ্ঞতাটাই জানতে চাই, ধরেন আমার সন্তান যদি এরকম মনে হয় যে কিছু কিছু জায়গায় সে স্বাভাবিক আচরণ করছে না, কমিউনিকেশনের সমস্যা আছে, ঠিক সেক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দেন, বা অ্যাসেসমেন্টটা কিভাবে হয়? এগুলির কোনো স্তর আছে যে একটি শিশু কোন স্তরে এখন আছে, মানে ঠিক আমার ধারণা নেই। আসলে এটা আমরা প্রথম ডায়াগনোসিস করি বাচ্চার ডেভেলপমেন্টের উপর বেসিস করি। হ্যাঁ, বাচ্চার এজ, এদের সাথে ক্রোনোলজিক্যাল এজ এর সাথে ডেভেলপমেন্টাল এজকে আমরা দেখি যে বাচ্চা কোন লেভেলে আছে। তারপরে আসলে এই মাল্টিডিসিপ্লিনারি টিম এই অ্যাসেসমেন্টটা করে, এক একটা প্রফেশনাল এক একভাবে এক এক দিকে অ্যাসেসমেন্টটা করে। যেমন আমরা অকুপেশনাল পার্সপেক্টিভ থেকে, অকুপেশনাল থেরাপি পার্সপেক্টিভ থেকে সেন্সরি ইস্যুটা দেখি, ডেভেলপমেন্টের কোন স্টেজ আছে ডেভেলপমেন্টটা দেখি, যে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা, কগনিশন ডেভেলপমেন্টটা ঠিক আছে কিনা,
তারপরে সাইকোসোশিয়াল ফ্যাক্টরগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে, তেমনি স্পিচ থেরাপি স্পিচের পার্টটা দেখে যে কোন জায়গায় তার প্রবলেম, স্পিচ প্রোডাকশন, স্পিচ এক্সপ্রেস করা কোন জায়গাতে প্রবলেম, সেগুলো ইন্ডিভিজুয়াল প্রফেশনাল বের করে থাকে এবং বের করে তার জন্য একটা স্বতন্ত্র ট্রিটমেন্ট প্ল্যান আমরা তৈরি করি। সেই ট্রিটমেন্ট প্ল্যানটা অন বাই অন টিচারের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি এবং এটাই হলো তাদের মানে MDT মাল্টিডিসিপ্লিনারি টিমের একটা ট্রিটমেন্ট, যেটা বাচ্চাকে যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে প্রবলেম ডিরেক্টেড কাজ আমরা করতে পারি। আর যদি স্পেসিফিক প্রবলেম ডিরেক্টেড কাজ আমরা করতে পারি তাহলে খুব দ্রুত রেজাল্টটা পাওয়া সম্ভব। কাজেই ছোটোবেলা থেকেই মানে এটা আসলে প্রথম ডায়াগনোসিস করবে মা বাবা, তার চারপাশে মানুষ। বাচ্চা 6 মাসই বাবলিং করে, হ্যাঁ, বাবা বুবু। 1 বছর একটা ওয়ার্ড বলতে পারে, অ্যাটলিস্ট 20টা ওয়ার্ড সে বলতে পারবে। 2 বছরের বাচ্চা 40টা ওয়ার্ড বলতে পারবে। যদি দেখি সে বাবলিংও করে না, বাচ্চা নিড এক্সপ্রেস করে না, তাহলে প্রথম যেতে হবে। আসলে এটা ডিপেন্ড করে, এখনও আমাদের অটিজম নামটা অ্যাওয়ারনেস হয়েছে। অটিজম একটা কন্ডিশন, কিছু প্রবলেম আছে, কিন্তু কোথায় যাব কি করতে হবে এটা এখনও আমি বলবো যে ওয়েল নোন সবার কাছে না। কাজেই সর্বপ্রথম এখনও আমাদের নিকটতম জায়গা আমি বলবো যে মেডিকেল কলেজ, কারণ ঢাকা আসা সবার জন্য সহজ হবে না। কাজে মেডিকেল কলেজ রাজশাহী আছে, রংপুর আছে, কারণ মেডিকেল কলেজগুলোতে এখন সরকারিভাবে তৈরি হয়েছে ডায়াগনোসিস সেন্টার, অটিজম ডায়াগনোসিস কর্নার তৈরি হয়েছে। কাজেই এটা হবে আপনার নিকটতম। তারপর যদি সম্ভব হয় যে ঢাকায় চলে আসে, তাহলে ঢাকায় যে সমস্ত জায়গাগুলি ভালোভাবে অ্যাসেসমেন্ট করে সে সকল জায়গায় যাওয়া উচিত। কিন্তু আমাদের এই অ্যাবিলিটি কয়জনের আছে? সবাই যাব থানা হেলথ কমপ্লেক্সে, তারপরে আবার নিকটতম হাসপাতালে বা ডাক্তারের কাছে আমরা যাই, কিন্তু এখনও বলবো যে অনেক ডাক্তাররাই এই বিষয়ে ওয়েল নোন না এবং স্ক্রিনিং করতে পারে না। এই যে একটু আগে বললো সিআরপি একটা সার্ভে থেকে 10% মাত্র অটিজম, বাকি 90% কিন্তু আদার্স কন্ডিশন, সেরিব্রাল পলসি, মেন্টাল রিটার্ডেশন, ডাউন সিনড্রোম, লার্নিং ডিসএবিলিটি। কাজে সব কিছু গুলিয়ে ফেলা যাবে না, একদম স্পেসিফিক কন্ডিশন বের করে তার জন্য স্পেসিফিক ম্যানেজমেন্টটা আমাদেরকে নিতে হবে। এই জন্য অবশ্যই কনসার্ন পার্সনের কাছে যেতে হবে এবং এটা ডিপেন্ড করবে অ্যাভেলেবিলিটি। ওই মানে ব্যক্তির কাছে কে আছে সবচেয়ে ওয়েল নন, তার কাছে যেতে হবে। আনোয়ার ভাই, এই ক্ষেত্রে যে মানে আমরা বলছি যে এখনো আমরা যথেষ্ট প্রস্তুত না আমাদের বাচ্চাদেরকে অ্যাসেস করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রস্তুতের একটা বড় অংশ সিআরপি করছে, নানান পেশাজীবীদের তারা তৈরি করছেন। তো এই ক্ষেত্রে আমরা যদি একদম সুনির্দিষ্টভাবে জানতে চাই যে কিভাবে সরকার আরও বেশি সংগঠিতভাবে কাজগুলি করতে পারে, যেন স্ক্রিনিংটা ঠিকমতো হয় যে বাচ্চাটার কি ধরনের সমস্যা আছে এবং এইটার জন্য আসলে তারা কোথায় যেতে পারে, কি করতে পারে। ভাই, আমরা একটা বিরতির পর আপনার কাছে এসে জানতে চাইবো যে এটা আসলে কিভাবে সেট আপটা আরও অবশ্যই আছে সারা বাংলাদেশি মেডিকেল কলেজগুলো, যেটা জহির ভাই বলছিলেন, কিন্তু এটাকে আরও কিভাবে মানুষের কাছে সহজলভ্য করা যায় সেটা ব্যবস্থা করতে। আশা বাংলাদেশে নিচ্ছে আরও একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। জি আনোয়ার ভাই, আপনাকে বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম যে এই ক্ষেত্রে কি করার আছে, সরকার আরো কিভাবে এটাকে শক্তিশালী করতে পারে? প্রচুর কাজ হয়েছে, আমরা যদি গত 5-7 বছরে দেখি তাহলে অটিজম নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এই জন্যই আরো কাজ আমরা প্রত্যাশা করছি। সরকারি লেভেলে যেটা করতে পারে যে একটা বড় একটা কারণ হলো আইডেন্টিফিকেশন। আমাকে এই গ্রাসরুট লেভেল থেকে আইডেন্টিফিকেশন করতে হবে আর্লি। যদি আর্লি আইডেন্টিফিকেশন করতে চাই তাহলে আমাকে একটা সেন্টার থাকতে হবে, সেটা ইউনিয়ন পর্যায়ে একটা সেন্টার হোক আর থানা পর্যায়ে একটা সেন্টার হোক, এটা যাতে ইজিলি একজন গ্রামের লোক সেখানে যেয়ে তার অ্যাসেসমেন্টটা করতে পারে। এটা সহজ, এটা প্রতিটা ইউনিয়নে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে সরকারি পর্যায়ে, ওইটাকে যদি সরকার স্ট্রেন্থেনিং করে ওখানে যদি এই ব্যবস্থা মানে এর আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করতে পারে তাহলে একটা সুন্দর একটা খুব ইজিলি এটা বেরিয়ে আসবে। আরেকটা জিনিস যে আমাদের প্রতিবন্ধী ফাউন্ডেশনে এটার কম্বাইন্ড থেরাপি সার্ভিসের জন্য এটা বিভিন্ন সেন্টার আছে এবং থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে, ওখানেও যদি ওখানে আছে
তারপরে যদি ওইটাকে সরকারি লেভেলে ওইটাকে আরো বেশি অ্যাওয়ারনেস করে ওই এরিয়া ওই সেন্টারটাকে হাইলাইট করা হয়, তাহলে ওখানে এই বাচ্চাগুলো ওখানে যে হয়তো বা অ্যাসেসমেন্ট করে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে যে না তার অটিজম আছে নাকি নাই, তাহলে কিন্তু আর্লি ডিটেকশন হবে, তাহলে আর্লি ইন্টারভেনশন পেলে তাহলে হয়তো তার এইটা যে ব্যাপ্তিটা কম হবে এবং বাচ্চা যে তার ট্রিটমেন্ট ইন্টারভেনশনটা সুন্দরভাবে সে পাবে। আনোয়ার ভাই, আপনাদের অভিজ্ঞতা যদি একটু জানতে চাই, বিশেষ করে সিআরপিতে যে স্কুলটা আছে সেইখানে যে বাচ্চারা আসছে তারা কি ধরনের কতটা উন্নতি করছে, তাদের প্যারেন্টসরা কি বলছে স্কুলিং সম্পর্কে? আমাদের স্কুলে যেটা আছে, আমাদের স্কুলে যে বাচ্চাগুলো আমাদের যেহেতু আমি বলছি যে 50% ডিজাবল, শুধুমাত্র সে অটিজম বাচ্চা না, তার সাথে আর একটা সেরিব্রাল পলসি বাচ্চা আছে, তার সাথে নর্মাল বাচ্চা আছে, তার কিন্তু এই যে সোশ্যাল কমিউনিকেশনটা কিন্তু সে ওই ক্লাসরুমে বসেই সে পাচ্ছে। তার ডেভেলপমেন্ট আলটিমেটলি তার কমিউনিকেশন, এইটা যদি কমিউনিকেশন লেস থাকে, কমিউনিকেশন এইটা তার ইমপ্রুভ হচ্ছে। তার সাথে সাথে কোনো ডিসএবিলিটি থাকলে আমাদের থেরাপি সার্ভিস আছে, সে থেরাপি সার্ভিসটা নিয়ে এসে তার ওই যে ডিসএবিলিটি আছে সে কারেকশন হচ্ছে। তার সাথে সাথে আমাদের যে ওখানে যে আছে ভোকেশনাল ট্রেনিং আছে এদের জন্য, যে কোন এরিয়ায় ওই বাচ্চাটা স্কিল, ওই এরিয়াটাকে তাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কেউ গান খুব পছন্দ করে, গান গাইতে পছন্দ করে, তাকে আমাদের গানের আছে, গানের টিচার আছে, গান তাকে শেখানো হয়। আবার কেউ আর্ট খুব পছন্দ করে, জানে যে গান এবং আর্ট এই দুইটা কিন্তু এই অটিজম বাচ্চারা খুব বেশি করে, আমরা ওই আর্ট শেখানো হয় যাতে ওই বাচ্চাটা আর্ট শিখে আরো বেশি ওই এরিয়াতে সে দক্ষতা লাভ করে। এরকম বিভিন্ন যে অ্যাক্টিভিটিস, যেমন কিছু কিছু আছে যে না এই বাচ্চাটা এমন অবস্থা যে এই বাচ্চাটাকে আমরা প্রাইমারি সেকশন পর্যন্ত, যে প্রাইমারি সেকশন পর্যন্ত এটা আমাদের সিআরপিতে আমরা এটা করতে পারছি, তারপরে হয়তো হাই স্কুলের সেকশনটা আমাকে নিয়ে যেতে হবে, তখন আমরাই সিআরপি লিয়াজ করে পাশেই আমাদের হাই স্কুল আছে এবং সে যে হাই স্কুলে পড়তে চায় সেখানে আমরা লিয়াজ করে ওখানে নর্মাল চাইল্ডের সাথে ভর্তির ব্যবস্থা করি। যেমন আমরা শেরবা বলছি চাইল্ডের, আমরা কিন্তু রেডিও কলোনি, আমাদের পাশের যে স্কুল আছে রেডিও কলোনি মডেল স্কুল হাই স্কুল, ওই স্কুলে আমরা কিন্তু ওখানে আমাদের ওদের কথা বলে, হেডমাস্টারের সাথে কথা বলে ওখানে আমরা নর্মাল বাচ্চাদের সাথে আমরা ওখানে শিক্ষার ব্যবস্থা করি। হ্যাঁ, রেগুলার স্কুলের ব্যবস্থা করি। শাহিন আপা, আপনার কাছে রেগুলার স্কুলের ব্যাপারে আমিও বিভিন্ন সময় দেখেছি যে এখানে সামাজিকভাবে যতক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা মেনে না নিব, অন্য প্যারেন্টসরাও অনেক সময় দেখা যায় যে স্কুলে বলে যে না আপনারা এরকম করছেন কেন। এই ব্যাপারটায় অনেক বড় কাজ করার বাকি আছে, কারণ আমরা কিন্তু প্যারেন্টস হিসেবে অনেক ক্ষেত্রেই যদি আমার কোনো এরকম স্পেশাল চাইল্ড না থাকে তাহলে তাদের প্রতি আমরা খুব ফিউরিয়াস, কারণ আমার স্কুলে এরকম চাইল্ড থাকলে পরে আমরা সেটা কোয়েশ্চেন করছি, এবং যেটা আসলে উল্টো হওয়া দরকার যে আমাদের স্কুলে কেন নেই, এই প্রশ্নটাই উত্থাপন করা দরকার। কারণ আমাদের আসলে স্ট্যাটিস্টিক্স এখনো পুরোপুরি নেই, যদিও কাজ চলছে, বিবিএস কাজ করছে, আমরা খুব সহসাই পেয়ে যাবো, কিন্তু একটা ধারণাগত পাওয়া যায় যে অন্তত 10 ভাগের মতো মানুষ বিশেষ এরকম শিশু আছে। ফলে আমাদের স্কুলগুলিতে এরা কেন অনুপস্থিত সেই ব্যাপারটাও প্রশ্ন করা দরকার, কিন্তু সেই প্রশ্ন তো করছি না, বরং থাকলে পরে আমরা প্রশ্ন করছি কেন একটা স্পেশাল শিশু থাকছে। এই পরিবর্তনটা আমরা কিভাবে করতে পারি, এখানে কোথায় শুরু করা যায়? আমার মনে হয় এই ব্যাপারে তো আমাদের দেশে সরকার থেকে যেমন নীতি প্রণয়ন করা হয়েছে, দুটো নীতি, সুরক্ষা ট্রাস্ট নীতিগুলো, তো তা মানা হচ্ছে না অনেকে, এইটা কিছুটা সচেতনতা অভাব আছে। আমার মনে হয় যে স্কুলগুলোতে যদিও আমরা শুরু করেছি, আরো অনেক বেশি করতে হবে, যেটা যে স্কুলের টিচারদের সকলেরই অটিজমের উপর একটা ট্রেনিং থাকতে হবে, যে এই বাচ্চাগুলোর অটিস্টিক। অনেকেই যেটা ভাবে যে প্যারেন্টসরা অনেক সময় দেখে স্কুলে বলে কি ওই বাচ্চা দুষ্টুমি করে, ওর কাছ থেকে আমার বাচ্চা বুঝে শিখে যাবে, তখন বলে রাখে যে আপনার স্কুলে এরকম একটা বাচ্চা আসে, আমি তো তাহলে পাঠাবো না। তখন টিচাররাও একটু বিপদে পড়ে যে কি করব, তো সবাই চিন্তা করে যে আমার স্কুলে আরো বাচ্চা অন্যদেরকে আসতে হবে।
তো এইখানে যদি সচেতনতাটা ঠিক থাকে যে এটা ওরা ওরা আসলে আসলে দুষ্টু বাচ্চা না, ওরা ইচ্ছা করে এই জিনিসটা করে না। আর অটিজম বাচ্চারা, যেটা আমি বলি, ওরা কিন্তু আমরা অনেক সময় বলি দেব শিশু, ওরা কিন্তু ইচ্ছে করে কখনোই দুষ্টুমি করে না। এবং অটিজম বাচ্চাদের আরেকটা জিনিস আছে যে ওরা কখনো মিথ্যা কথা বলতে পারে না, কাউকে কারোর সাথে চিট করা, যেটা বলি, কাউকে মানে কাউকে ছলনা করা, এই জিনিসগুলো পারে না। তাহলে এটা বোঝাতে হবে যে আপনার বাচ্চা তো স্কুলে এসে ওই বাচ্চার কাছ থেকে খারাপ কিছু শিখবে না, বরং ভালোটাই শিখবে। হ্যাঁ, এই সচেতনতাটা যদি আরো বরং বাড়ানো ওইটাই যায়। বলা যায়, হ্যাঁ, দেখেন এমন একটা শিশু যে আপনি নিশ্চিত সায়েন্টিফিক্যালি প্রুভড যে সে মিথ্যা সে বলতে মিথ্যে পারে না, বলবে এরকম না, একটা সে বন্ধু তো বানিয়ে আমরা বানিয়ে- সবসময় চাই। হ্যাঁ। আমরা কিন্তু বাবা মা হিসেবে সবসময় দেখি যে না, আমার সন্তানের হ্যাঁ। বন্ধুটা সে কি রকম, সেই রকম খুব দুষ্টুমি করে নাকি সত্য কথা বলে। ফলে এখানে আমরা একদম সায়েন্টিফিক্যালি প্রুভ হ্যাঁ, যে এই সেটা- ছেলেটা মিথ্যা সেটা কথা মিথ্যে বলবে কথা বলবে না, এইটা ভালো জিনিসটা শিখবে। তো আমরা ভালো জিনিসগুলা আরো ভালো করে দেখতে হবে যে এইগুলো বলতে হবে স্কুলেরও, এবং স্কুলের টিচারদেরও জানতে হবে যে এই বাচ্চাটা অমনোযোগী। আমরা যদি বলি যে হ্যাঁ ওই বাচ্চা আসে অটিজম, ও তো শিখছে না, ও অমনোযোগী, কিন্তু তা তো না, ও তো অমনোযোগী না, ওর বোঝার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। কিভাবে বললে ও বোঝে সেই জিনিসটা বের করতে হবে। যে আমাকে হয়তো আমি কথা বললে বোঝে না, কিন্তু ছবি এঁকে দিলে সে বোঝে ছবির মাধ্যমে। কাজে এই ব্যবস্থাগুলো রাখতে হবে। অথবা অনেক সময় দেখা যায় যে উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা হয়তো 3 ঘন্টা সময় বেঁধে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু ওদেরকে। ওর আসলে এটা 3 তো ঘন্টা যথেষ্ট একটা না, ও পুরোটাই লিখতে পারবে, না, ওর হয়তো 3.5 এগুলো ঘন্টা তো 4 ঘন্টা আইন লাগবে। আছে। হ্যাঁ, এগুলো একটু যদি খেয়াল করে দেখা যায়, আমার মনে হয় যে এটা সমস্যা হয় না। একটু কিন্তু এই ক্ষেত্রে চিন্তা মানে ভাবনা করে করতে হবে। মানে প্যারেন্টসদেরকে কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি সেই ক্ষেত্রে অবশ্যই আইন খুবই পক্ষে। আমরা আমার যতটুকু পক্ষে, হ্যাঁ। জানি যে আইন যথেষ্ট করা হয়েছে, কিন্তু এটা বাংলাদেশের অনেক আইনের মতোই এই আইনটাও প্রয়োগ করার ক্ষেত্রে এখনো যথেষ্ট সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। এগুলোই অ্যাওয়ারনেস বলতে আমরা যেটা বুঝি, এখানে এই কাজগুলো করতে হবে, যে শেখাতে হবে, জানাতে হবে আইনগুলো আছে। এবং আইনগুলো কেন করা হয়েছে, আইনগুলো তো ভালোর জন্য করা হয়েছে, এখানে জোর করে করা হয় নাই। সত্য যেটা, সেটাকে বোঝানোর জন্যই আইনগুলো করা হয়েছে। এটা যদি ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, প্যারেন্টসদেরকে বোঝাতে হবে, এবং টিচারদের এই একই কথাগুলোই আসছে বারবার ঘুরে ফিরে, যে ভালো করে জানা অটিজমটা কি। সেখানেই প্যারেন্টসরা বুঝবে যে না, সমস্যা হবে না, হওয়া উচিত না। ঠিক আছে, এবং প্যারেন্টসরাও যদি একটু ইনক্লুসিভ হ্যাঁ, হন inclusive হয়। তাহলে হয়তো সমস্যাটা অনেক। দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। জহির ভাই, আপনার কাছে একটা বিরতির পরে ফিরে আসব। খুব সংক্ষেপে জানতে চাইবো যে স্পেশাল চাইল্ডদের জন্য স্পেশাল স্কুল এবং রেগুলার স্কুল, এটার মধ্যে মানে পার্থক্য কি, এবং আমরা আসলে কোনটা থাকা উচিত? আমাদের রেগুলার স্কুলেই স্পেশালদের ব্যবস্থা থাকা, নাকি স্পেশালদেরকে এখন যেরকম কিছু কিছু স্কুল তৈরি হয়েছে সেখানেই জোর দেওয়া? একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসে। আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশা বাংলাদেশ। জহির ভাই, যেটি জানতে চাচ্ছিলাম যে রেগুলার স্কুল এবং স্পেশাল স্কুলের মধ্যে কি পার্থক্য, এবং মানে গুরুত্বটা কোনটাতে দেওয়া দরকার, আমাদের জোরটা? সর্বপ্রথম তো আমাকে চিন্তা করতে হবে চাইল্ডের নেচার। একটা নর্মাল চাইল্ড আর একটা ডিফারেন্টলি অ্যাবল চাইল্ড। নর্মাল চাইল্ডরা অ্যাটেন্টিভ, সোশ্যাল কমিউনিকেটিভ, ইনস্ট্রাকশন ফলো করতে পারে, যেগুলো নর্মাল স্কুলের জন্য খুব বেশি প্রয়োজন। আর একটা ডিফারেন্টলি অ্যাবল চাইল্ডের ইনঅ্যাটেন্টিভ, অ্যাবনর্মাল বিহেভ থাকতে পারে, সোশ্যাল কমিউনিকেশন নেই, ইনস্ট্রাকশন ফলো করতে পারে না। সেক্ষেত্রে বাচ্চাকে যখন আমরা নর্মাল স্কুলে নর্মাল চাইল্ডের সাথে বসাবো, প্রথমত যদি আমি প্রপার ম্যানেজমেন্ট না করতে পারি, এনভায়রনমেন্টটা কিন্তু ডিস্ট্রাকটিভ হবে। হ্যাঁ, যদি আমার 10টা বাচ্চার সাথে একজন স্পেশাল চাইল্ড থাকে, একটা বাচ্চার জন্য নর্মাল এনভায়রনমেন্টে কিন্তু ডিস্ট্রাকটিভ হয়ে যাবে, ইনঅ্যাটেন্টিভ হয়ে যাবে। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে বাচ্চাকে একটা লেভেলে পৌঁছাতে হবে, যেটা দিবে আপনার স্পেশাল স্কুল, যেটা নর্মাল স্কুল দিতে পারবে না, কারণ এই ম্যানেজমেন্টটা সেখানে নেই। একটা ইনঅ্যাটেন্টিভ ডিস্ট্রাকটিভ চাইল্ড আপনাকে প্রথমে বসানোর আগে থেরাপি দিয়ে কাম করতে হবে। যদি আপনি কাম না করেন, তাহলে ডিস্ট্রাকটিভ বিহেভ, তার অ্যাবনর্মাল আচরণ এনভায়রনমেন্টটাকে নষ্ট করবে। এই পরিবেশটা, এই ম্যানেজমেন্টটা করার মতো পার্সন বা জায়গা নর্মাল স্কুলে এখন পর্যন্ত নেই। কাজে যদি আমরা একটা স্পেশাল চাইল্ডকে একটা লেভেলে পৌঁছাতে পারি, দেন আমরা ইনক্লুশন করতে পারি, তাহলে কাজে লাগবে।
কিন্তু এখনই ল আছে বলে আমি এখনই করব, বাচ্চার সময়টা নষ্ট হবে, এনভায়রনমেন্টটা নষ্ট করবে। কিন্তু একই সঙ্গে তো স্কুলগুলিওকে প্রস্তুত করতে হবে, আমরা নিশ্চয়ই একটা রোড ম্যাপ করতে হবে যে আমি 2021 সালের মধ্যে এইটুক করতে চাই, 30 সালের মধ্যে এইটুক করতে চাই, অবশ্যই। 50-এ গিয়ে হয়তো সব স্কুলই ইনক্লুসিভ হয়ে যাবে, হয়ে যেতে কিন্তু পারে। সেইটা আমরা কিন্তু করতে পারছি না। ইনক্লুসিভের পর্যায়ে যেতে হবে, শুধুমাত্র আসবে আর আমরা নিয়ে নিব। ট্রিটমেন্ট বেশ অবশ্যই হতে হবে। ট্রিটমেন্ট ছাড়া বাচ্চাকে আপনি অ্যাটেনটিভ অ্যাওয়ারফুল করতে পারবেন না। যখন বাচ্চা অ্যাটেনটিভ হবে, অ্যাবিলিটি টু ফলো ইনস্ট্রাকশন আসবে, তখন আপনি তাদেরকে সোশ্যালি রেগুলার স্কুলে বসাতে পারবেন। অবশ্যই। আনোয়ার ভাই, আপনার কাছে যে সামাজিক স্কিলসের যেই কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সমাজ হিসেবে আমাদের কিভাবে এটা আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আসলে এই ধরনের চাইল্ডের যেটা বিহেভিয়ার অনুযায়ী তাকে আচরণ করা উচিত আমাদের। যে জিনিসটা সে পছন্দ করে না তার সামনে ওই জিনিসটা না করা, যে জিনিসটা পছন্দ করে তাকে ওই জিনিসটাকে আরো এনকারেজ করা, তার সাথে ওই জিনিসটাকে বারবার করা, এবং যে জিনিসটা সে অ্যাভয়েড করতেছে সেটাকে কোন ওয়ে ওই জিনিসটাকে করানো যাবে সেটাকে ওয়েটাকে চেঞ্জ করে তাকে ওই জিনিসটা করানোর চেষ্টা করা। এবং তার সাথে সাথে আমরা যে কিছু কিছু ফ্যামিলি আছে, দেখা যাচ্ছে যে আমার অটিস্টিক চাইল্ড, আমি ওই চাইল্ডটাকে ঘরের বাইরে নিব না, স্কুলে নিব, স্কুল থেকে ঘরে নিব, আর ঘরের বাইরে নিব না, কিন্তু একে প্লেগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। একে আমাদের যে সোসাইটি আছে, আমাদের যে সোশ্যাল যে পার্টিসিপেশন বলি আমরা, সোশ্যাল পার্টিসিপেশন, যেমন আমাদের বিয়ের অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান তাকে নিয়ে যেতে হবে। নিয়ে যে ওর অ্যাটিটিউড হয়তো কিছু সে কিছু বিহেভ করবে, কিন্তু আমাদের যে আমরা অ্যাজ এ সোশ্যাল পার্টিসিপেন্ট হিসাবে আমরা যেটা, আমরা তার অ্যাটিটিউড বুঝে আমাদের তার সাথে ব্যবহার করতে হবে, তবেই তার এই কমিউনিকেশনটা বৃদ্ধি পাবে এবং সোশ্যাল পার্টিসিপেশনটা বাড়বে। আমাদের অবশ্য নানান রকম কাজই হচ্ছে শাহিনাপা। আমরা যদি দেখি জাতীয় সংসদের পাশে একটা নতুন মাঠ তৈরি করা হচ্ছে, যদি এটা খুবই পজিটিভ যে অন্তত এই মাঠটিতে এই ধরনের স্পেশাল চাইল্ডরা খেলতে পারবে। এখানে যদি এটা শুরু হয় তাহলে অন্য জায়গায়, আমরা জানি যে মানে স্বাভাবিক বাচ্চাদের জন্যই যথেষ্ট মাঠ আমরা আর রাখিনি, সবই বিল্ডিং টিল্ডিং করে শেষ করে ফেলেছি। তারপরেও এই জিনিসগুলি নিশ্চয়ই খুবই পজিটিভ। আর কি কি ধরনের এরকম কাজ হচ্ছে যেগুলি মানে এই ক্ষেত্রে খুব ভালো মনে করছেন আপনারা? ভালো তো বলবো, বাংলাদেশে যতটা কাজ হচ্ছে অটিজম অ্যাওয়ারনেসে, এটাই সবচেয়ে, এটা খুব লক্ষণীয়, যেটা আশেপাশের দেশে এরকম পাওয়াই যায় না। বাংলাদেশ থেকে এখন যেমন ভুটানে যে আমাদের ইন্টারন্যাশনাল নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজমের উপর প্রোগ্রাম হচ্ছে ভুটানে, বাংলাদেশই করছে এটা, এটাও একটা বিশাল বড় কাজ বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশের আইনগুলো তৈরি হয়েছে, তারপর অটিজম একাডেমি তৈরি হয়েছে, যেখান থেকে কাজগুলো, সব রকম কাজ অটিজমের উপর করা হবে। তারপর বাংলাদেশে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করা হয়েছে, অর্থাৎ কোন বয়সের শিশুরা কোন লেভেলে কিভাবে দেখা হবে, এখন পুরো একটা প্ল্যান করা আছে। এই জিনিসগুলো যদি মেনে আমরা ঠিক সেই মতোভাবে আমরা সামনে যেতে পারি, তাহলে দেখা যাবে যে এক সময় সবকিছুই একটা ডিজাইনের মধ্যে চলে আসবে। প্রথম থেকে, জন্মের পর থেকে কোন বয়সে বাচ্চা কোনখানে যাবে, এখানে যেমন ইন্টার মিনিস্ট্রিয়াল কাজগুলো হচ্ছে বাংলাদেশে, অনেক মিনিস্ট্রিগুলো একসাথে কাজ করছে, সোশ্যাল ওয়েলফেয়ার, হেলথ, মা ও শিশু, প্রাথমিক শিক্ষা, এই শিক্ষা, তারপরে স্পোর্টস, সবগুলো একসাথে, আইটি। তাহলে এই বাচ্চারা যে যেটা পারে এবং যেই বয়সে যেটার সাথে সেট করে, এটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান আছে যেখানে বলা আছে কোথায় যাবে, কখন কে, কোন মিনিস্ট্রি দায়িত্বটা নেবে। এই জিনিসগুলো যখন এখন শুরু করা হয়েছে, এগুলো যখন আস্তে আস্তে বাচ্চা বড় হবে এবং এইভাবেই আমরা মেনে চলবো, বাংলাদেশে যথেষ্ট ভালো সম্ভাবনা আছে। এটা অবশ্য খুবই গুরুত্বপূর্ণ যে কাজটা শুরু হয়েছে এবং হ্যাঁ। এটা বলা যায় যে এক ধরনের লক্ষ্য স্থির করা লক্ষ্যটা হয়েছে, স্থির, ফলে সেই মোটামুটি লক্ষ্যে একটা যাওয়াটা হয়েছে, হ্যাঁ। হয়তো আমাদের যেই টার্গেট আছে তার আসলে এটা থেকে তো একটু খুব কঠিন কাজ, হ্যাঁ, খুবই এত কঠিন সহজ কাজ, এবং না, এই খুব ক্ষেত্রে কঠিন কাজ, শুধু সবাইকে সরকারের সাহায্য কাজ করতে না, হবে, এটা মানুষকে বুঝতে সবাইকে হবে, সাহায্য করতে হবে, সরকার তো সবার একার পক্ষে মিলিত সম্ভব না। ভাবে এটা করতে পারা উচিত বা করা প্রয়োজন। সেই। আপা আমরা মানে একটা খুব
ছোট্ট জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই কাজগুলি যে হচ্ছে বিশেষ করে মানে শিশুদের জন্য, সেটার বেনিফিটটা তারা কতটুকু পাচ্ছে বলে আপনারা দেখছেন? এখন আমি খুব ব্রড লেভেলে বলতে পারবো না। আমার কাছে মনে হয় যেমন আমাদের ইনস্টিটিউট দিয়েই বলি আমি, আমাদের ছোট্ট একটা ইনস্টিটিউট হলেও আমাদের এখানে যেমন এখানে প্রতিদিন আমরা দেখছি দিনের পর দিন আমাদের এখানে শিশুদেরকে নিয়ে অনেক বেশি বাবা মা আসছেন, অর্থাৎ নাম্বারগুলো বেড়েই যাচ্ছে ফলে ক্রমাগত। এইটাই একটা তো এটাই আমরা positive বলতে পারি যে একটা পজিটিভ সচেতনতা বেড়েছে, শাহিন আসতে আক্তার, পারছে। জহিরুদ্দিন এবং আনোয়ার হোসেন, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা একটা মানে অটিজমের সাফল্য নিয়ে একটা স্টোরি দেখব। আশা বাংলাদেশ শেষ করব অটিজমে আক্রান্ত এক শিশুর স্বাভাবিক জীবনে ফেরার বিষয়ে একটা প্রতিবেদন। আর 10টা শিশুর মতো ছিল না মারুফের বেড়ে ওঠা। সমবয়সী শিশুদের চেয়ে সে ছিল অনেকটাই আলাদা। পরে তার মা বাবা জানতে পারেন অটিজমে আক্রান্ত তাদের ছেলে। 2011 সালে সিআরপির একটি স্কুলে মারুফকে ভর্তি করানো হয়। বিশেষ পরিচর্যায় এখন অনেকটাই স্বাভাবিক সে। পড়াশোনা খেলাধুলায় যথেষ্ট সাবলীল। স্কুলেতে আইসা আমার ছেলে এখন সমস্ত কথা বলতে পারে এবং কি লেখাপড়া করতে পারে। নর্মাল বাচ্চাদের সাথে আমার ছেলে পড়ে এখন। সঠিক পরিচর্যা করলে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক সময় দেখা বুঝতে পারছে না যে এখন আমার কি করা উচিত, এটা কি করা উচিত, বাট ওটা যদি তাদেরকে ধরিয়ে দেওয়া যায়, তার একটা বডি ক্লক তৈরি হয়, তাহলে সেটা খুব ইমপ্রুভ করে, অনেক বেশি ইমপ্রুভ করে। তো দেখা যায় আর 5-10টা বাচ্চার মতোই সে মানে চলাফেরা করতে পারে, তার লাইফ স্কিলটা অনেক ভালো ডেভেলপ হয়। অটিজমের সমস্যা কমাতে সঠিক চিকিৎসার পাশাপাশি পরিবারের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।